শুনছেন গল্প ভাণ্ডার নিবেদিত আজকের গল্প ছায়াময়ী। লেখক গি দা মাপাসা। গল্প পাঠে আমি পার্থ পাল চৌধুরী। কোনো একটা মামলায় সম্পত্তি পৃথকীকরণের সম্বন্ধে আমরা আলোচনা করছিলাম। রু দ্য গ্রেলেন এর পুরনো বাড়িতে সন্ধ্যার সময় কয়েকজন বন্ধু মিলে জটলা করছিলাম আমরা। কথা ছিল আমাদের মধ্যে প্রত্যেকেই একটা সত্যি কাহিনী বলবে। তারপরে 82 বছর বয়স্ক মার্কুই দা লাটুর স্যামুয়েল দাঁড়িয়ে উঠে কম্পিত স্বরে নিম্নলিখিত কাহিনীটি বর্ণনা করলেন। আমিও কিছু আশ্চর্য কাহিনীর কথা জানি। কাহিনীগুলি এমন অদ্ভুত যে সারা জীবন ধরে তারা আমাকে ভাবিয়ে তুলেছে। 56 বছর আগে এই ঘটনাটি ঘটেছিল। তবু এমন একটা মাসও যায়নি যে মাসে সেই কাহিনী নিয়ে আমি স্বপ্ন দেখিনি। সেদিন যে ভয়টা আমি পেয়েছিলাম, সেই ভয়টা আজও আমার মন থেকে অপসৃত হয়নি। পুরো 10টি মিনিট ধরে সেই ভয়ঙ্কর ঘটনার সামনে আমি বসেছিলাম। সেই স্মৃতিটা আজও আমার মন থেকে একেবারে মুছে যায়নি। হঠাৎ কোনো গোলমাল শুনলেই আমার অন্তরাত্মা কেঁপে ওঠে। রাত্রির অন্ধকারে আবছা কিছু দেখলেই ভয় সেখান থেকে ছুটে পালিয়ে যাওয়ার জন্য অস্থির হয়ে উঠি। মোট কথা, রাত্রিতে আমি ভয় পাই। ঘটনাটি আমাকে এতই ভয় বিহ্বল আর বিপর্যস্ত করে তুলেছিল, যার কোনো কারণ আমি খুঁজে পাইনি বলেই সে কথা কাউকে মুখ ফুটে কিছু বলতেও পারি না। ঠিক যেভাবে ঘটনাটি ঘটেছিল সেভাবে আমি তোমাদের কাছে বলবো না। এর কোনো কৈফিয়তও আমি তোমাদের দেব না। সে সময় আমি যদি উন্মাদ হয়ে না যেতাম, তাহলে হয়তো ঘটনাটিকে আমি ব্যাখ্যা করতে পারতাম। কিন্তু আমি প্রমাণ করব যে আমি উন্মাদ হইনি। তোমাদের যা ইচ্ছে মনে হয় মনে করতে পারো, কিন্তু ঘটনা হচ্ছে এই। 1827 সাল, মাসটা জুলাই। তখন আমি রাওয়েনে চাকরি করছি। একদিন সমুদ্রের ধারে বেড়াচ্ছিলাম। এমন সময় একটি ভদ্রলোকের সঙ্গে আমার দেখা হলো। মনে হলো তাকে আমি চিনি, কিন্তু কবে আর কোথায় যে আমাদের পরিচয় হয়েছিল তা আমি মনে করতে পারলাম না। স্বাভাবিকভাবেই আমি দাঁড়িয়ে গেলাম। তিনিও তা লক্ষ্য করলেন, তারপর জড়িয়ে ধরলেন আমাকে। ভদ্রলোকটি আমার যৌবনের বন্ধু। তাকে একসময় আমি খুবই ভালোবাসতাম। 5টা বছর তার সঙ্গে আমার দেখা হয়নি। মনে হলো এই কবছরের মধ্যেই তিনি 50 বছরের বৃদ্ধ হয়ে গিয়েছেন। চুল সাদা, জীর্ণের মতো তিনি কুঁজো হয়ে হাঁটছেন। আমাকে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে তিনি তার জীবনের কাহিনী বললেন। একটি দুর্ভাগ্য তাকে একেবারে ধরাশায়ী করেছে। একটি যুবতীর প্রেমে পড়ে তিনি তাকে বিয়ে করেছিলেন। বছরখানেক উন্মাদের মতন ভালোবেসেছিলেন তাকে। সুখের সাগরে ভেসে দিন কাটিয়েছিলেন। তারপরে হঠাৎ হৃদরোগে যুবতীর মারা যায়। খুব সম্ভবত প্রেমের ব্যর্থতাও সেই মৃত্যুর জন্য কিছুটা দায়ী ছিল। স্ত্রীর অন্ত্যেষ্টিক্রিয়া যেদিন শেষ হলো, সেই দিনই তিনি তার বাড়ি থেকে বেরিয়ে আসেন এবং রাওয়েনে তার যে নিজের বাড়ি রয়েছে সেখানে বসবাস করতে থাকেন। সেখানে শোকে মুহ্যমান হয়ে তিনি নিঃসঙ্গ জীবনযাপন করছেন। মাঝে মাঝে শোকের উচ্ছ্বাসটা তার এত বেড়ে ওঠে যে আত্মহত্যার কথা চিন্তা না করেও তিনি পারেন না। তিনি বলে গেলেন, তোমার সঙ্গে আবার যখন দেখা হয়ে গেল, তখন তুমি একটা কাজ করে দাও। কাজটা খুব জরুরি। তুমি আমার পুরনো বাসায় যাও। সেখানে আমার
অর্থাৎ আমাদের শোয়ার ঘরের ডেস্কে আমার কয়েকটা দরকারি কাগজ পড়ে আছে, সেগুলি নিয়ে এসো। জিনিসটাকে গোপনে রাখার প্রয়োজন রয়েছে বলেই আমি কোনো উকিল বা চাকরকে সেখানে পাঠাতে চাইনি। আমার কথা যদি বলো তাহলে বলবো, বিশ্বের কোনো কিছুর লোভেই আর আমি সেখানে যাব না। তোমাকে আমি ঘরের চাবিটা দিচ্ছি। চলে আসার সময় নিজেই আমি ঘরে তালা দিয়ে এসেছিলাম। সেই সেই সঙ্গে দিচ্ছি ডেস্কের চাবি। মালিকেও একখানা চিঠি লিখে দিচ্ছি, সেই তোমাকে দরজা খুলে দেবে। কিন্তু কাল এসো, আমার সঙ্গে প্রভাতে চা খাবে। পরের ব্যবস্থাটা আমরা তখনই করে ফেলব। এইটুকু সাহায্য আমি করব, এই বলে তাকে আমি আশ্বাস দিলাম। একটু বেরিয়ে আসা ছাড়া অন্য কোনো কঠিন ব্যাপার নয়। রাওয়েন থেকে মাত্র কয়েক মাইল দূরে তার পূর্বতন বাড়ি। ঘোড়ায় চড়ে সেখানে পৌঁছতে ঘণ্টাখানেক সময় লেগেছিল মাত্র। পরের দিন সকাল 10টায় ব্রেকফাস্টের জন্য আমি বন্ধুর বাসায় হাজির হলাম। দুজনে বসে একই সঙ্গে খেলাম, কিন্তু তিনি বিশেষ কোনো কথা বললেন না। তিনি কথা না বলার জন্য আমার কাছে ক্ষমাও চাইলেন। বললেন, ও বাড়ির কথা মনে হতেই আমি শোকে মুহ্যমান হয়ে পড়েছি। পুরানো শোকটা আবার আমায় উথলে উঠেছে। তাকে দেখে বেশ উত্তেজিত মনে হলো তিনি কি যেন ভাবছেন, যেন তার মনের মধ্যে একটা ভীষণ সংঘর্ষ চলছে। অবশেষে কি আমাকে করতে হবে সে সম্বন্ধে আমাকে সব বুঝিয়ে বললেন। কাজটা খুব সহজ। ডেস্কের ডান দিকের প্রথম ড্রয়ারে দুটো চিঠির প্যাকেট রয়েছে, আর রয়েছে এক বান্ডিল কাগজ। সেই ড্রয়ারের চাবিটা আমাকে তিনি দিলেন। তিনি বললেন, চিঠিগুলির উপরে ইচ্ছে করলে তুমি চোখ বোলাতে পারো। তার কাছ থেকে বিদায় নিয়ে বেলা 1টার সময় আমি কাজে বেরিয়ে গেলাম। আবহাওয়াটি বড় চমৎকার ছিল। ভরত পাখির গান শুনতে শুনতে বুটের উপরে তরোয়ালের ঝংকার তুলে মাঠের উপর দিয়ে মহা আনন্দে ঘোড়ার পিঠে এগোতে লাগলাম। তারপরে আমি বনের মধ্যে ঢুকলাম। ঘোড়াটাকে হাঁটিয়ে নিয়ে গেলাম। তার পল্লী নিবাসে পৌঁছিয়ে মালির জন্য যে চিঠিটি পকেটে ছিল সেটিকে আমি বার করলাম। অবাক হয়ে দেখলাম সেটার মুখ গালা দিয়ে জোড়া, শুধু চটিনি। বিরক্ত হয়ে আমি ভেবেছিলাম ফিরে আসি, কিন্তু তারপরেই মনে হলো এইভাবে ফিরে গেলে নিজের ভাবাবেগকেই প্রাধান্য দেওয়া হবে। আমার বন্ধুটি তার বর্তমান মানসিক বিপর্যয়ের জন্যই হয়তো অন্যমনস্কভাবে চিঠিটা কেটে দিয়েছেন, আর আমি তা লক্ষ্য করিনি। দেখে মনে হলো প্রায় বছর 20 বাড়িটি পরিত্যক্ত রয়েছে, গেট খোলা, এতটা ভাঙা যে ওই অবস্থায় ওটা যে কেমন করে দাঁড়িয়ে রয়েছে সেটা ভেবেই আমি আশ্চর্য হলাম। ভেতরে ঢোকার রাস্তাটা বড় বড় ঘাসে বোঝাই হয়ে গিয়েছে। ফুল গাছগুলিকে উঠোনের ঘাসে আর চেনা যাচ্ছে না। জানালায় জোরে ঝাঁকানি দেওয়ার সঙ্গে সঙ্গে পাশের দরজা দিয়ে একটি বুড়ো লোক বেরিয়ে এসে আমাকে দেখে কেমন যেন অবাক হয়ে গেল। চিঠিটি পেয়ে সে পড়ল, একবার নয় বারবার। তারপরে সেটি পকেটে ঢুকিয়ে আমাকে জিজ্ঞাসা করলো, কি চাই আপনার? আমি ছোট্ট করে বললাম, তোমার যা জানা উচিত, কারণ মনিবের নির্দেশ তুমি পড়েছ। আমি ঘরে ঢুকতে চাই। কেমন যেন বিভ্রান্ত হয়ে গেল লোকটি। মানে আপনি মেয়েটির ঘরে ঢুকবেন? ধৈর্যচ্যুতি ঘটার জোগাড় হলো আমার। এই শোনো, তুমি কি আমাকে পরীক্ষা করতে চাও? বিভ্রান্ত হয়ে সে আমতা আমতা করতে লাগলো। না, তা নয় স্যার। সেই থেকে, তার মৃত্যুর পর থেকেও ঘরটা আর খোলা হয়নি। আপনি যদি একটু অপেক্ষা করেন, আমি দেখে আসি। আমি চটে উঠে থামিয়ে দিলাম তাকে। বললাম, কি বলতে চাইছো তুমি? চাবি আমার কাছে, তুমি ঘরে ঢুকবে কি করে? তাহলে স্যার আসুন। এছাড়া আর কিছু বলার ছিল না তার। বললাম, আমাকে সিঁড়িটা দেখিয়ে দিয়ে তুমি চলে যাও, আমি নিজেই ঘরে ঢোকার ব্যবস্থা করব।
কিন্তু স্যার মানে বাস্তবিক। এবারে আমি সত্যিই চটে গেলাম। বললাম, এখন তুমি চুপ করো, বকবক করলে মজাটা বুঝতে পারবে। এই বলে তাকে ঠেলে সরিয়ে দিয়ে আমি ঘরের মধ্যে ঢুকে গেলাম। প্রথমে আমি রান্নাঘরে ঢুকে গেলাম, তারপরে ঢুকলাম দুটি ঘরে। একটি ঘরে থাকতো তার চাকর, আর একটি ঘরে তার স্ত্রী। তারপরে পড়ল একটি বড় হল ঘর। সেখান থেকে উঠলাম সিঁড়িতে। তারপরে বন্ধুর নির্দেশিত ঘরের দরজাটাকে চিনতে পারলাম। দরজাটা সহজেই খুলে ফেললাম। তারপরে ভেতরে ঢুকলাম। ঘরটা এত অন্ধকার ছিল যে প্রথমে আমি কিছুই দেখতে পাইনি। আমি একটু চুপ করে দাঁড়িয়ে গেলাম। অনেক দিন ধরে ঘর বন্ধ থাকলে, বিশেষ করে যে ঘরের মধ্যে কেউ মারা গিয়েছে, সেই রকম ঘরের মধ্যে গিয়ে দাঁড়ালে যেরকম একটা পচা ভ্যাপসা গন্ধ বেরোয়, এই ঘরটির ভেতরেও সেই রকম শ্বাসরোধকারী একটা দুর্গন্ধ ছাড়ছিল। তারপরে ধীরে ধীরে অন্ধকারে আমার চোখ দুটো থিতিয়ে এলো। সেই বিরাট অগোছালো শোয়ার ঘরটি আমি বেশ ভালো করেই দেখতে পেলাম। দেখলাম বিছানার উপরে কোনো চাদর পাতা নেই, কিন্তু তখনও একটা মাদুর পাতা রয়েছে, আর রয়েছে বালিশ। তার একটির উপর বেশ গভীর একটা দাগ পড়েছে। দেখলেই মনে হবে কিছুক্ষণ আগেই কেউ যেন কনুইয়ের উপর তার মাথাটা রেখে বিশ্রাম করছিল। চেয়ারগুলি এদিক ওদিক ছড়ানো। একটা ছোট্ট ঘর আমার চোখে পড়ল। তার দরজাটা অর্ধেক খোলা। প্রথমেই আমি জানলার ধারে গেলাম। আলো ঢোকার জন্য পাল্লাগুলো খুলে দিলাম, কিন্তু জানালার খড়খড়িগুলি অনেক দিন বন্ধ থাকার ফলে এমনি শক্ত হয়ে বসে গিয়েছিল যে সেগুলোকে কিছুতেই আমি নাড়াতে পারলাম না। তলোয়ারের খোঁচা দিয়ে ভাঙার চেষ্টা করলাম, তাতেও কিছু হলো না। তারপরে আমি যখন বিরক্ত হয়ে উঠলাম এবং সেই আলোতেই মোটামুটি রকম সব কিছু দেখতে পাচ্ছিলাম, এই ভেবে খড়খড়ি খোলার চেষ্টার পর পশুশ্রম না করে টেবিলের দিকে এগিয়ে গেলাম। একটা আরাম কেদারের উপর বসে যে ড্রয়ারটির কথা বন্ধু আমাকে বলেছিল, তার ডালাটা টানলাম। ড্রয়ারটা একেবারে বোঝাই হয়েছিল। আমার দরকার মাত্র 3টি কাগজের প্যাকেটের। সেগুলো হাতড়াতে লাগলাম। প্যাকেটগুলির উপরের লেখাগুলি পড়ার জন্য আমি তখন চোখ চিরে চিরে দেখছি। হঠাৎ আমার মনে হলো আমার পেছনে কি যেন একটা খসখস শব্দ হচ্ছে। বাইরের হাওয়ায় ভেতরের কোনো কাগজপত্র পড়ছে, এই ভেবে প্রথমে ব্যাপারটাকে আমি কিছুমাত্র গ্রাহ্যের মধ্যেই আনিনি। কিন্তু 2-1 মিনিটের মধ্যেই আর একটা খসখসানি হলো, এবারে খুব কাছে, আর প্রায় অস্পষ্ট সে শব্দ। আমার চামড়ার ভিতর দিয়ে একটা অস্বস্তিকর কনকনে শিহরণ বয়ে গেল। ব্যাপারটাকে গ্রাহ্যের মধ্যে আনা মূর্খতা হবে ভেবে একবার ঘাড় ফিরিয়ে দেখলাম না আমি। তখন আমি 2য় প্যাকেটটা পেয়েছি এবং 3য় প্যাকেটটা তুলে নেওয়ার জন্য হাত দিয়েছি। এমন সময় ঠিক আমার কাঁধের ওপর একটা দীর্ঘ আর করুণ যন্ত্রণাদায়ক নিঃশ্বাস এসে পড়ল। হঠাৎ পাগলের মতো এক ঝটকায় পিছনে ঘুরেই লাফ দিলাম। আমি কয়েক ফুট দূরে গিয়ে দাঁড়ালাম। লাফ দিয়েই তলোয়ারের মাথাটা মুঠোর মধ্যে ধরে আমি ঘুরে দাঁড়ালাম। সত্যি কথা বলতে কি, অশরীরীটি আমার ঠিক পাশেই দাঁড়িয়ে রয়েছে। এটা অনুভব করতে না পারলে কাপুরুষের মতন আমি চোঁচোর দৌড় দিতাম। কি দেখলাম, একটা মহিলা দীর্ঘাঙ্গিনী, সাদা ধপধপ করছে তার পোশাক। যে চেয়ারের উপরে এক মুহূর্ত আগে আমি বসেছিলাম, সেই চেয়ারের পেছন থেকে আমার দিকে তাকিয়ে রয়েছে। আমার সারা শরীরের ভেতর এমন একটা ঝাঁকুনি ধরলো যে আর একটু হলে আমি মেঝের উপরে পড়ে যেতাম। সেই ভয়ানক আতঙ্ক যে কোনোদিন অনুভব করেনি, তাকে আমার অবস্থাটা বোঝানো যাবে না। সেই আতঙ্কের পেছনে কোনো যুক্তি আমি খুঁজে পাইনি। এই অবস্থায় কোনো কিছু চিন্তা করার মতন মানসিক অবস্থাও মানুষের থাকে না। হৃদয় স্পন্দন থেমে যাওয়ার উপক্রম করে। সারা শরীরটা স্পঞ্জের মতন শিথিল হয়ে যায়। মনে হয় প্রাণটুকু এবার বুঝি বেরিয়ে যাবে। ভূতটুতে আমি বিশ্বাস করি নে, তবু সেদিন ভূতের ভয় আমি আটকে উঠেছিলাম। সেদিন সেই অশরীরী আত্মাটিকে চোখের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে আমি যে ভয় পেয়েছিলাম, ওরকম ভয় জীবনে আর কোনোদিনও আমি পাইনি। সে যদি কথা বলতে না পারত, তাহলে হয়তো আমি মারাই যেতাম। কিন্তু সে কথা বলল, এমন মিষ্টি সুরে বলল যে আমার হৃদয়ের সমস্ত তন্ত্রীগুলি ঝঙ্কৃত হয়ে উঠেছিল।
এ কথা আমি বলতে পারবো না যে নিজেকে সামলিয়ে নিতে পেরেছিলাম আমি। সূক্ষ্মভাবে চিন্তা করার শক্তিও যে ফিরে পেয়েছিলাম সে কথাও আমি আর বলবো না। না, আমি এত ভয় পেয়েছিলাম যে কি করছি তা আমি মোটেও বুঝতে পারিনি। তবে হ্যাঁ, একটা গর্ব, সৈনিকের শেষ দম্ভ নিয়ে মুখের চেহারাটাকে আমি মোটামুটিভাবে সহজ করে রাখতে পেরেছিলাম। নিজের কাছে ভূতই হোক অথবা কোনো নারী হোক, তার কাছে আমি যে ভয় পাইনি সেটা প্রমাণ করার চেষ্টা করে গিয়েছিলাম। অবশ্য পরে এটা আমি বুঝতে পেরেছিলাম, কারণ সেই মূর্তিটা দেখার পরে আমি তোমাদের নিশ্চয় করে বলতে পারি ওসব কথা আদৌ মনে হয়নি আমার। তখন আমি সত্যি সত্যি ভয় পেয়েছিলাম। মেয়েটি বলল, করুণ কণ্ঠে বলল, স্যার, আমার জন্য অনেক কিছু করতে পারেন আপনি। আপনি কিছু করতে পারেন, করবেন। উত্তর দেওয়ার চেষ্টা করেছিলাম আমি, কিন্তু মুখে কোনো কথা জোগায়নি। গলার ভেতর থেকে কেবল একটা অস্পষ্ট শব্দ তালগোল পাকিয়ে বেরিয়ে আসছিল মাত্র। সে বলে গেল, করবেন স্যার, আপনি আমাকে বাঁচাতে পারেন, নীরব করতে পারেন আমাকে। আমার ভীষণ কষ্ট হচ্ছে স্যার, ভীষণ ভীষণ কষ্ট। এইভাবে বলতে বলতে সে সেই চেয়ারের উপর বসে পড়ল। তারপরে আমার দিকে তাকিয়ে আবার বলল, করবেন স্যার, করবেন। তখনও আমার গলা দিয়ে স্বর বেরোলো না, কেবল ঘাড় নেড়ে বললাম, হ্যাঁ 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 করব। এই কথা শুনে মেয়েটি আমার সামনে কচ্ছপের খোলার একটা চিরুনি ধরে আস্তে আস্তে বলল, আমার চুলগুলো আছড়ে দিন, তাতেই আমার অসুখ সেরে যাবে। চুলগুলো আছড়ে দিতেই হবে আপনাকে। আমার মাথার দিকে চেয়ে দেখুন, কি কষ্টই না আমি পাচ্ছি। এই চুলগুলি আমাকে যন্ত্রণা দিচ্ছে। তার চুল খোলা, লম্বা আর কালো। মনে হলো চেয়ারের পেছন দিয়ে ঝুলে মেঝের উপর লুটিয়ে পড়েছে। কাঁপতে কাঁপতে সেই চিরুনিটা আমি নিলামই বা কেন? আর তার সেই লম্বা কালো চুলগুলি, যেগুলো ছোঁয়ার সঙ্গে সঙ্গে আমার শরীরে একটা ভীষণ ঠান্ডা কনকনে অবসাদ নেমে এলো, তা আমি বলতে পারবো না। সেই অনুভূতিটা আজও আমার আঙুলের ডগায় লেগে আছে। সে কথা মনে হলেই আজও আমি ভয়ে শিউরে উঠি। কেমন করে তার সেই ঠান্ডা চুলগুলিকে সেদিন আমি আঁচড়েছিলাম তা আমি জানি নে। সেই চুলগুলি টেনে টুনে আঁচড়ে দিয়েছিলাম আমি, ছাড়িয়ে দিয়েছিলাম জট। একটা দীর্ঘশ্বাস ফেলে সে মাথা নিচু করেছিল। দেখে মনে হচ্ছিল সে বেশ আনন্দ পাচ্ছে। হঠাৎ সে বলে উঠল, ধন্যবাদ। তারপর আমার হাত থেকে চিরুনিটা ছিনিয়ে নিয়ে সে পাশের ঘরে পালিয়ে গেল। আমি আগেই লক্ষ্য করেছিলাম পাশের ঘরের দরজাটা আধখোলা অবস্থায় ছিল। একা বসে রইলাম আমি। দুঃস্বপ্ন দেখে জেগে উঠলে মানুষ যেভাবে চুপচাপ বসে থাকে, বেশ কয়েক সেকেন্ড আমিও সেই রকম চুপচাপ হতভম্বের মতন বসে রইলাম। অবশেষে জ্ঞান ফিরে এলো আমার। জানলার ধারে দৌড়ে গেলাম আমি। জোর করে খড়কিগুলি টেনে খুলে দিলাম। ঘরের মধ্যে এক ঝলক আলো ঢুকে গেল। সেই দরজার সামনে হাজির হলাম। দেখলাম কপাট তার বন্ধ হয়ে গিয়েছে, তাকে খোলার সাধ্য আমার আর নেই। তারপরে আকস্মিক একটা আতঙ্কের মতো দৌড়ে পালিয়ে আসার একটা উন্মাদ বাসনা আমার উপর ভর করে বসল। যুদ্ধক্ষেত্রে সৈন্যরা জানে এই আতঙ্ক কী জিনিস। ডেস্কের উপর কাগজে যে 3টে প্যাকেট পড়েছিল সেগুলি তুলে নিয়ে ঘর থেকে ছুটে বেরিয়ে গেলাম আমি। 4টে করে সিঁড়ির ধাপ এক একটা লাফে পেরিয়ে গেলাম। কেমন করে যে শেষ পর্যন্ত বাইরে বেরিয়ে এলাম তা আমি জানি না। ঘোড়াটা আমার একটু দূরেই দাঁড়িয়েছিল। সোজা তার উপর লাফিয়ে পড়ে ঊর্ধ্বশ্বাসে দিলাম ঘোড়া ছুটিয়ে। পুরো 1 ঘন্টা ধরে আমি কেবলই ভাবতে লাগলাম, সত্যি কি আমি দেখেছি? আমার স্নায়ুগুলি দুর্বোধ্য কোন আতঙ্কে যে দুর্বল হয়ে পড়েছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই। মানসিক দুর্বলতার ফলেই মাঝে মাঝে আমরা অলৌকিক বস্তু দেখতে পাই। এই অলৌকিক ঘটনার মূলে রয়েছে অতি প্রাকৃত কোনো শক্তি। জানালার কাছে এসে আমার মনে হলো হয়তো আমি কোনো অবাস্তব ছায়াই দেখেছি। তারপরেই হঠাৎ আমার বুকের দিকে লক্ষ্য পড়ল। আমার সামরিক পোশাক চুলে ভর্তি হয়ে গিয়েছে, মেয়েদের লম্বা চুল। আমার গলার বোতামে আটকে রয়েছে। কাঁপতে কাঁপতে একটা একটা করে খুঁটে সেগুলি আমি বাইরে ফেলে দিলাম। তারপর আমি আরদালিকে ডাকলাম। বিগত কয়েকটি ঘন্টায় আমি এতই বিব্রত হয়েছিলাম যে তখনই বন্ধুটির সঙ্গে দেখা করার মানসিক অবস্থা আমার আর ছিল না। তাকে আমার কি বলা উচিত
সে বিষয়ে কিছু চিন্তা করার ছিল আমার। আর্দালির হাতে বন্ধুটিকে তার চিঠিগুলি পাঠিয়ে দিলাম। বন্ধুটি সেনানীটির হাতে প্রাপ্তি স্বীকারও করেছিলেন। বিশেষ করে আমার কথাই তিনি জিজ্ঞাসা করছিলেন তাকে। সেনানীটি তাকে বলেছিলেন যে রোদে আমার মাথা ধরেছে, আমি অসুস্থ। সংবাদটা পেয়ে তাকে আমার সম্বন্ধে বেশ উদ্বিগ্ন হতে দেখা গিয়েছিল। পরের দিন প্রভাতে সত্য কথাটা বলার অভিপ্রায় নিয়ে আমি তার বাসায় গেলাম। শুনলাম আগের দিন সন্ধ্যাবেলাতেই তিনি বেরিয়ে গিয়েছেন, তখনও ফেরেননি। সেদিন আবার গেলাম, তখনও তিনি ফেরেননি। 1 সপ্তাহ আমি অপেক্ষা করলাম, তখনও তিনি নিরুদ্দেশ। ব্যাপারটা আমি কর্তৃপক্ষদের জানালাম। অনুসন্ধান করার জন্য দল বেরোলো, কিন্তু তার কোনো চিহ্ন আর পাওয়া গেল না, বা কিভাবে তিনি নিরুদ্দেশ হয়ে গেলেন সে বিষয়ে কেউ আর জানে না। বন্ধুর পরিত্যক্ত সেই গ্রাম্য বাড়িটিকে পুঙ্খানুপুঙ্খরূপে অনুসন্ধান করা হলো। সন্দেহজনক কোনো কিছুই চোখে পড়ল না। সেখানে যে কোনো মহিলাকে আটকে রাখা হয়েছে তারও কোনো নিদর্শন পাওয়া গেল না। অনুসন্ধানে কিছু পাওয়া গেল না দেখে অনুসন্ধান বন্ধ করে দেওয়া হলো। পরের 56 বছর ধরে আর কিচ্ছু শুনিনি আমি আগেও যা জানতাম আজও তাই জানি, এর বেশি আর কিছু নাই। শুনলেন আজকের গল্প ছায়াময়ী। গল্প লেখক গি দা মাপাসা। গল্প পাঠে আমি পার্থ পাল চৌধুরী। যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।